মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ভিক্ষার মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সাথে সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএর বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ করেছেন? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরাও মানুষ। বিধায়ক মতো আমরাই বানিয়েছি, আমরাই তো তাকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে। হ্যাঁ, সেটা সময় মতো, এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দল কি কোনো স্টেপ নিয়েছে এখন? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? বিধায়কের প্রতি অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি ভরসা। আপনি বিধায়কের কাছে কি দলের জন্য যেতেন? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন, আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন। উনি ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি, তখন আমাকে চোর মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছেন। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করবেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী এইসব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পুরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম ইয়েতে, হেলথে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল? আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না, মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মায়ের পৌরসভায়। এটা কি ভিপ ছিল এটা? হ্যাঁ, ওনার ভিপ ছিল। আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম, মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল ওনার। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত, এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী, রূপশ্রী এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। নয়নমণি তো প্রত্যক্ষদর্শী, উনি তো সারাদিন সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে, তো ওর কাছে তো তার প্রমাণও আছে। আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না, কারণ আমি খাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, এখান থেকে বেরিয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আমি একটা মহিলা কমিটিতে রয়েছি, জেলা কমিটিতে, আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে, তাহলে বাকি মহিলাদেরকে বলবে না, এটা তো কোনো মানেই হয় না বলার। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে, বিশেষ করে আপনাকেও করেছেন কুপ্রস্তাব। হ্যাঁ, আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন, এগুলো কোনো মিথ্যে কথা নয়। তো এগুলো আপনারা আগে বলেননি কেন? আগে বলিনি, আগে তো মিডিয়া আমাদের সামনে আসেনি। না, আপনাদের মনে হয়নি যে এটা প্রতিবাদ হওয়া দরকার? হ্যাঁ দরকার, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন। না, আপনারা তো তখন বিধায়কের সঙ্গেই থাকতেন। হ্যাঁ, দলের কোন রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি। আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত, দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি। আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে,
এখনো অব্দি সাড়া পাইনি, নিশ্চয়ই ভবিষ্যতে তো সাড়া এগুলো পাবো। দলের যারা জেলার নেতৃত্ব তাদের জানাননি আগে, বলেননি যে এখানে রয়েছে তো আপনাদের অসীমাদি রয়েছে না, বা জেলা অসীমাদি বা সভাপতি রয়েছে? অরিন্দম তাকে জানাইনি, আমরা যেহেতু খোদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে চিঠি করে এসেছি, তাই ওনাদেরকে আর জানাইনি। যদি প্রয়োজন হয় ওনারা বলেন, সেই কপি আমাদের কাছে এখনো অব্দি আছে, আমরা সেই কপি দিতে রাজি আছি। আপনারা বিধায়ক ঘনিষ্ঠ ছিলেন, বিধায়কের শিবিরে ছিলেন এটা বলা হয়, এখন কি আপনারা শিবির বদল করে চেয়ারম্যানের শিবিরে এসেছেন? না দেখুন, দল তো একটাই। চেয়ারম্যানের দিকে আসি বা আমি একজন পৌর কর্মচারী বা নয়নমণিও একজন পৌর আপনি কর্মচারী। কি কাজ করেন? আমি পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্র, যেটাকে বিএসকে বলা হয়, সেখানে কাজ করি। আচ্ছা, তো আপনাদের সেখানে কাজগুলো কাজ- কি বিধায়কই করে দিয়েছিলেন? বিধায়ক করিয়ে দিয়েছিলেন মানে সেই সময় দল খেটে করেছি আমরা, তো আমরা দলের বিধানসভা মিছিল ভোটের সবই সময় করেছি। প্রচুর খেটেছি, তো সেই ইয়েতে সম্মান রাখতে না, ওরা হয়তো দাবি উনি- করছে যে এই কাজগুলো আপনাদের যে কাজগুলো হ্যাঁ, সেগুলো ওরা নাকি তো বিভিন্ন ভাবে বিধায়ক- বিভিন্ন রকম বলেই থাকছে। ওরা বলছে বিধায়ক চাকরি দিয়েছে, বিধায়ক পদ দিয়েছে, এইসব দেওয়ার পরেও আমরা তার বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদী হয়েছি। হ্যাঁ, প্রতিবাদী তো হতেই হবে, আমরা তো মহিলা, আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি। এই যে আপনাদের ভাবনাটা, এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি আরজি করের ঘটনার পর, নাকি আগে থেকে হ্যাঁ, আসছে? দলে যখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন আমরাও তো একটা মহিলা, তো আমাদের তো সংসার আছে, আমাদের পরিজন আছে, তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোনো রকম ক্ষতি হতে পারে। আপনারাও তৃণমূল করেন যারা হ্যাঁ, এখন নিশ্চয়ই যারা আমরা আজকে দলের বলছে- কোনো রকম ভাবমূর্তি নষ্ট হোক আজকে বলছে কখনো যারা, চাই না। তারাও ওই জয়িতা ওরা যেটা বললো, ওকে বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করতো, বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল, তার জন্য সে পয়সা পেত। এটা কি আপনারা জানেন? না, আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী, পৌরসভার স্টাফ। সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন, যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল, তাই পৌরসভায় ওকে মাইনে দিয়ে এসছে, বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি। আপনার নাম বলুন। আমার নাম দেবশ্রী ব্যানার্জি, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কি আর দায়িত্ব? হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। আপনারা শুনলেন যে এই মহিলা দুজনের বক্তব্য। এই 4-5 দিন থেকে এই ভিডিও ভাইরাল হয়ে বেড়াচ্ছে, তো আমি এই বক্তব্যগুলি খুব ভালো করে শুনলাম এবং আমি নিজেও আরামবাগ টিভি থেকে এই ভিডিও দুটি নিছি। তো এই ভিডিও যদিও আমি করতাম না, করলাম এই কারণে, কারণ ইতিমধ্যেই আপনারা তো জেনেই গেছেন যে একজন পৌরসভার কর্মী তিনি কি করে ওনার বাড়িতে কাজ করলেন এবং কতগুলি অভিযোগ করলেন তিনি। সেই অভিযোগগুলি শুনেই এটা বোঝা যায় যে কত সুন্দরভাবে পরিকল্পনা করে তাকে পৌরসভায় যেতে না দিয়ে তার বাড়িতে কাজ করাতেন তিনি। এবং যে 6-7 বছর 8 বছর 2016 সাল থেকে তিনি নিজেই বলছেন, তো সেটার থেকে পরিষ্কার ভাবমূর্তি একটা তুলে ওঠে এবং গোটা ঘটনাটার ব্যাপারে যে হ্যাঁ, তিনি কিছু না কিছু প্ল্যানিং বা কিছু না কিছু চিন্তা করেই কিন্তু তেনাকে ওখানে আনতেন। পৌরসভার খাতাপত্র তার বাড়িতে কিন্তু সই হতো, বেতন পৌরসভা দিত, কিন্তু কাজ করতেন সেই এমএলএর বাড়িতে। হ্যাঁ, এটা চুঁচুড়ার এমএলএ বা বিধায়ক অসিত মজুমদার, ওনারই কথা, এবং ওনার নাম ধরেই বলতেছে, আপনারা শুনলেন। এবার আরেকজন যিনি বললেন, তিনি কিন্তু দলের সাথে যুক্ত এবং তৃণমূল পার্টিরই সদস্য, কিন্তু ওনাকেও ভিডিও কল করা হয়, ভিডিও চ্যাট করা হয় রাত্রেবেলায়, নানা রকম কথাগুলি সবগুলি শুনলেন অভিযোগগুলি। এবং যিনি কাজ করছেন পুরসভা কর্মীর, ইতিমধ্যেই কিন্তু শোনা যাচ্ছে বা সূত্র মারফত খবর যে অসিত মজুমদার তিনি কিন্তু বলছেন যে তিনি ওনার বাড়িতে কাজ করতেন এবং চুরির অপবাদে ওনাকে বার করে দেওয়া হয় এবং তার ফ্যামিলির কথা ভেবে নাকি পুলিশে দেওয়া হয়নি। তো এটা ভাবা যায়, একজন বড় পদের লোক, একজন বিধায়ক, একজন এমএলএ হয়ে তার এই সব কারনামা। এবং এটাও বোঝা যাচ্ছে যে এতদিন তারা কোনো কমপ্লেন করেননি, কারণটা তো বোঝাই যায় যে একে তৃণমূল, তারপর একজন বিধায়ক বা এমএলএ, তার প্রতি তিনি কি করে কমপ্লেন করবেন? সাধারণ লোক কমপ্লেন করলে যায় কোথায়, তাও আবার দলের নেতার বিরুদ্ধে।
এই আরজিকর ঘটনা হওয়ার পর থেকেই জনসাধারণ, বিশেষ করে মানে কোথাও কিছু লোক যে নির্যাতিত হচ্ছে চুপ করেছিল, তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, মুখ খুলতে শুরু করছেন, বলছেন যে হ্যাঁ এখন বলা যাবে, কারণ এটাই সময়। কারণ আগে যখন আরজিকর ঘটনা হয়নি তখন তো বলার কেউ সাহস পেত না, কারণ বললে এই যে শুনলেন আপনি, মহিলা বলল তিনি পার্টির একজন মানে পদে আছেন, ওনাকে উনি বলছেন ঠ্যাং ভেঙে দেব। তো আর কি থাকলো? একজন বিধায়ক যদি একজন সাধারণ কর্মীকে, একজন মহিলা কর্মীকে বলতে পারেন যে তোমার ঠ্যাং ভেঙে দেব, তাহলে ওনার দাপট কতটা বিশৃঙ্খল উনি এখান থেকেই বোঝা যায়। তবে যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটি আপনাদের সামনে এই কারণেই আনলাম যে এই ভিডিওগুলি দেখে আমার মনে প্রশ্ন জাগলো, বিশেষ করে আরামবাগ টিভি, যে শফিকুল ভাইয়ের যে চ্যানেল আরামবাগ টিভি, সেটাতে তো সরকারের খুব নজর এবং কলকাতা পুলিশের খুবই নজর। আমার তো মনে হয় আমরা যত ফলো করি না তার থেকে ওরা বেশি ফলো করে। তো ফলো করার সাথে সাথে যখন তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের নামে বললেন, তো সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন হয়ে গেল, শফিকুল ভাইয়ের বিরুদ্ধে নোটিশ চলে আসলো। তো আমার প্রশ্ন যে এই ভিডিওগুলি কি তাদের নজরে পড়তেছে না? আর যদি নজরে পড়তেছে এটা তো স্বাভাবিক, যদি পড়েই গেছে তাহলে এর অ্যাকশন কখন নেবে? শফিকুল ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে তো টাইম নেয় না, তো এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সময় কতটা লাগে, সেটাই হচ্ছে প্রশ্ন। এবার সবথেকে যেটা বড় কথা, যে মহিলাটি বললেন যে মুখ্যমন্ত্রীকে অবধি চিঠি করছেন তারা এসব ব্যাপার নিয়ে। তারা জানেন যে নিচু স্তরে লোক ছিল, বিধায়কের উপরেও লোক ছিল সেখানে, কিন্তু সেখানে জানাননি। কারণ একটা তো ব্যাপার বোঝাই যাচ্ছে যে ওদের বিরুদ্ধে কে যাবে, কাকে বলবে, যার জন্যে সবাই মমতা ব্যানার্জিকেই করেন, যার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে বললেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করছি। কিন্তু তার সাথে এটাও বলেন যে তার উত্তর এখনও আসেনি। যেখানে একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা কর্মচারী হয়ে, পার্টির সাধারণ কর্মী হয়ে তিনি চিঠি করলেন, অভিযোগ জানালেন যে আমাদের সাথে এই হচ্ছে, তারপর একজন বিধায়ক। তো আমার তো মনে হয় চিঠি পাওয়ার সাথে সাথে অ্যাকশন নেওয়া দরকার ছিল, তাহলে আর আজকে আমার মনে হয় না তিনি বাধ্য হয়ে এই ভিডিওতে আসতেন বা সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরটা করতেন বা জানাতেন মানুষকে। তো এটাই আমার প্রশ্ন, যার জন্য আমি ভিডিওটি করলাম, যে শফিকুল ভাইয়ের চ্যানেলকে তো বেশি করে নজর দেওয়া হয় এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এই ভিডিওগুলো দেখে অ্যাকশন কোথায় গেল? এটাই হচ্ছে আমাদের সরকার, যার জন্য আজকে আরজিকরের ঘটনায় পুরো রাজ্য, পুরো দেশ জেগে উঠেছে সাধারণ লোক। এটাই হওয়া উচিত, জনসাধারণকে জাগতে হবে। এবং বন্ধুরা, আরজিকরের ঘটনায় গত 8 সেপ্টেম্বর আবার রাত জাগো আন্দোলনের ডাক দিয়েছেন। তো আমরা সবাই এই রাত জাগো আন্দোলনকে সমর্থন করব, যার জন্যে আমি আমার ভিডিওগুলিতে বেশিরভাগ বলে থাকি যে সাধারণ জনগণকে বেশি করে সচেতন হতে লাগবে। সাধারণ জনগণ যদি সচেতন হয় তবেই কিন্তু প্রতিবাদী মুখ তৈরি হয়, এবং প্রতিবাদ হলেই এই সমস্ত জিনিস থামবে। জয় হিন্দ, জয় বাংলা।